বর্ধমান টাউন হলের সামনে গেট করেছে আয়ুষ মেলা 5 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি। এই আয়ুষ নিয়ে তো প্রচুর কথাবার্তা শোনা যায়। আয়ুষ ব্যাপারটা কি একটু জানার ইচ্ছে হলো, তো সেই জন্যই এলাম। আয়ুষের মধ্যে অনেকগুলো আদ্যক্ষর আছে, এ ওয়াই এই সমস্ত, এস এইচ এই সমস্ত, এবং যদি পারি স্বাস্থ্যকর্তাদের সঙ্গেও একটু কথাটা বলতে হবে। দেখা যাচ্ছে বিশাল অডিয়েন্সের ব্যবস্থা করা আছে। ওয়ান বাই ওয়ান সবই দেখব। দুজন ডাক্তারবাবুকে পেয়েছি, আপনাদের নামগুলো একটু অনুগ্রহ করে বলবেন। আমি ডক্টর অরিন্দম পাল। আমি ডক্টর সুশোভন রায়। থ্যাংক ইউ। চলুন তাহলে একটু এটা দেখছেন এই দুটো আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। একটু জোর বলুন। এটা দেখছেন, এটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। আচ্ছা, উপরে লেখা আছে দেখুন আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। এটা মেলাতে দুটো করা হয়েছে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। এখানে ফ্রি অফ কস্টে আপনি এসে চিকিৎসা করাতে পারবেন এবং এখানে যে সাপ্লাই মেডিসিন আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, ফ্রি অফ কস্ট। এখানে দেখুন ডাক্তারবাবু চিকিৎসা করছেন, আমাদের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। হ্যাঁ, উনি দেখছেন এখানে রুগী দেখছেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে উনি রুগী দেখে যাচ্ছেন প্রথম দিন থেকে। আজকে এখনো পর্যন্ত সারাদিনে কজন রুগী দেখলেন দাদা? কতগুলো রুগী দেখা হয়েছে আপনার? এখন হিসাবটা ওই ঘরে লিখতে, তো আমরা প্রেসক্রিপশন করছি ওই ঘরে লিখছি। হ্যাঁ, উনি এখানে আচ্ছা, ওকে, শিওর। ওষুধের এখানে এসে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কতজন এখানে কতজন আজকে রুগী দেখা হয়েছে? অলরেডি 65 মানে কাল আজ মিলিয়ে না? আজকে আচ্ছা। ডক্টর ইন্দ্রনীল মাঝির সঙ্গে দেখা হয়ে গেল। উনি হচ্ছেন এখানকার ইনচার্জ। আমি হচ্ছি ডক্টর ইন্দ্রনীল মাঝি, ডিএমও আয়ুষ।
ডিএমও আয়ুষ, ডিএমও আয়ুষ, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ। আর ইনি হচ্ছেন ডক্টর অর্ঘ মুখার্জি, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পূর্বস্থলী, চুপি। স্যার, আপনাদের দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন থাকছে যে আয়ুষ কথাটা কি কোনো একটা মানে অ্যাব্রিভিয়েটেড ফর্ম, যার কোনো ফুল ফর্মটা কি একটুখানি বলুন? আয়ুষ হচ্ছে 5টা লেটার নিয়ে তৈরি, AYUSH, A ফর আয়ুর্বেদা, U ফর ইউনানি, Y ফর যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, S ফর সিদ্ধা আর H ফর হোমিওপ্যাথি। আচ্ছা এই হচ্ছে 5টা লেটার নিয়ে আমার তৈরি আয়ুষ। একটা আচ্ছা। ব্র্যান্ড হচ্ছে আয়ুষ ব্র্যান্ড। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন অপারেট করছে, আমাদের স্টেট গভর্নমেন্টও কাজ চলছে। 80-20 এই 60-40 পার্টনারশিপে কাজ করা হয় আর কি। সমস্ত ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছেন। আচ্ছা। স্টেট গভর্নমেন্টে 40% ফান্ড আছে। 60-40। 60-40 যে পরিকল্পনাগুলো আমাদের করা হয় বা যে প্রোগ্রামগুলো আমাদের চলে। আচ্ছা, এই যে মেলাটা হচ্ছে, এই মেলার উদ্দেশ্যটা কি? এই আয়ুষ মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কী করে সুস্থ থাকতে পারি তার একটা বার্তা আমরা দিতে চাইছি আমাদের আয়ুষ সিস্টেমের মাধ্যমে। বলুন। আমরা বলতে চাইছি মানুষকে যে আপনারা দৈনন্দিন জীবনে যেসব কষ্ট ভোগ করছেন, যেসব শারীরিক বা মানসিক রোগ আছে, সেটা আমাদের এই মেলায় আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, যোগা চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। মানুষ দিন দিন অ্যালোপ্যাথিক ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়াও যে চিকিৎসা আছে, সুস্থ থাকা যায়, মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা। সুস্থ যদি আপনি না থাকেন তাহলে তো রোগ শরীরে ঢুকবেই। আপনার লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলা হয়, এক কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে চাইছি। আর আমাদের এই যে আয়ুষ পরিষেবার মধ্যে যে সমস্ত চিকিৎসাগুলো আছে সেগুলোকে আরও জনপ্রিয় করার জন্য। আচ্ছা, এই যে হঠাৎ মানে আমি যদি ভুল না বলে থাকি, আয়ুষ সম্পর্কে যে কথাগুলো এখন বা আয়ুষ ব্যাপারটা খুব একটা পুরনো নয়, একটা নতুন। এই যে হঠাৎ নতুন করে আসছে, এই নতুনভাবে আসার কারণটা কীভাবে স্টার্ট হলো? কথাটা নতুন, এই কথাটা ভুল। আচ্ছা মানুষ জানতো না, এখন Okay. যেটা আমাদের প্রচারের মাধ্যমে মানুষ জানতে পারছে। আচ্ছা আয়ুষ হচ্ছে বহু পুরনো পদ্ধতি। আয়ুর্বেদা যদি আপনি ধরেন, আয়ুর্বেদা হচ্ছে আপনারা জানেন যে ঋক্সাম যজু অথবা বেদের আমলের জিনিস, এটা 5000 বছরের পুরনো। এটা Right. এটাকে আমরা মানুষের কাছে ফিরিয়ে আনতে চাইছি। এটা আমরা আচ্ছা যে আমাদের বলা মানে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি সুস্থ থাকুন। আচ্ছা, সুস্থ শরীরকে কী করে সুস্থ রাখা যায় সেটাই। অসুস্থ তো পরে, চিকিৎসা তো পরে হবে। প্রিভেনশন, প্রিভেন্টিভ মেজারটা আমাদের আগে নিতে হবে। ওকে। কী কী করলে আমরা সুস্থ থাকবো সেইগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে চাইছি। তো সেটা তো ধরুন অ্যালোপ্যাথিক বা না, কোনো শাস্ত্রে এই জিনিস নেই। অ্যালোপ্যাথিক শাস্ত্রে আগে আপনি অসুস্থ হবেন, তারপর ওষুধ খাবেন। ওকে। কোনোদিন আগে থেকে কোনো সিস্টেম এখানে বলা নেই অ্যালোপ্যাথি। তাহলে এই দুটো কি একটু কম্পিটিটিভ সিস্টেম? নট কম্পিটিটিভ, সবারই একটা লিমিটেশন আছে। একসঙ্গে কাজ করবে। আচ্ছা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ মানে করবো। একসঙ্গে অ্যালোপ্যাথি আর আয়ুষ করা যায়? হ্যাঁ, আমাদের একটা লিমিটেশন আছে আচ্ছা যে আমরা কত দূর যেতে পারি। আচ্ছা, আমার এই সিস্টেমে যদি না হয় তখন আমরা তো নিশ্চয়ই আমাকে অ্যালোপ্যাথিক সেকশনে তাকে পাঠাতেই হবে। রাইট। এইভাবেই কাজটা আমরা করি, আমরা কাঁধে কাঁধ আর মিলিয়ে যোগ ব্যায়াম করতেই পারে, যোগের কোনো Right. অসুবিধা নেই। আর আমাদের আপনি জানেন যে শীতকালের আগে লোকে চবনপ্রাশ খায়। হ্যাঁ হ্যাঁ, চবনপ্রাশটা হচ্ছে আমাদের একটা আয়ুর্বেদিক বিষয় হচ্ছে রসায়ন। রসায়ন মানে আমরা কীভাবে জরা ব্যাধি এগুলো যেন আমাদের বিলম্বিত হয় বা মানুষ ঠিক এক একটা ঋতুতে সুস্থ থাকতে পারে। এবং সেই লেখাটাই, চবনপ্রাশটাই পরবর্তীকালে সমস্ত জায়গায় জনপ্রিয় হয়েছে। এইরকমভাবে আর কি, মানে আমি বলতে চাইছি যে এক একটি বিষয় যে মানুষকে এক একটা ঋতুতে, এক একটা বয়সে, বৃদ্ধাবস্থায় সুস্থ রাখতে গেলে তাহলে আমাকে এক একটা রেজিম মেনে চলতে হবে। আয়ুর্বেদের যে উদ্দেশ্য সেটাই এখানে বিশেষ করে বলা হচ্ছে। আচ্ছা, এই যে আয়ুষের যে ব্যাপারটা, এটা কি মানে শুধুমাত্র ভারতেই আছে না ভারতের বাইরেও আছে? আয়ুষ ব্যাপারটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যার জন্য যাবেন আমাদের ওয়ার্ল্ড যোগা ডে যেমন পালন হয়, আচ্ছা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালন হয়, ওয়ার্ল্ড আয়ুর্বেদা ডে পালন হয়, সমস্ত কিছু সারা পৃথিবী আমি চলতে দিই। যোগা যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে চিন্তা করা যায় না। আচ্ছা আয়ুর্বেদ যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে চিন্তা করা যায় না। আচ্ছা। মানুষ এখন বুঝছে যে এছাড়া আমাদের বিকল্প কিছু নেই। আচ্ছা আপনি একটা সিম্পল ব্যাপার ধরুন, আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে ফাস্টফুড সেন্টার, রাইট বিরিয়ানির দোকান ঘরে ঘরে ঢুকে গেছে। রাইট। এই যে মারাত্মক ক্ষতি, এই যে আচ্ছা। খেলে যে কি ক্ষতি হতে পারে
সেটা মানুষের এখনো একটু ক্ষতিটা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছে, কাজে আরেকটু স্পেসিফিক ক্ষতি হবে, ক্ষতিটা বলুন। ক্ষতি বলতে গেলে যে ক্যালোরি কনজাম্পশন হচ্ছে, Okay. যে পরিমাণে আমরা ক্যালোরি খাচ্ছি এই আবহাওয়াতে বিরিয়ানি আমাদের জন্য নয়, এই ওয়েদারের জন্য নয়, আচ্ছা নট সুটেবল। এই যে গরমকালে আমরা বিরিয়ানি খাচ্ছি, তাতে শরীরে রোগ হবে, নানা রকম রোগ আসবে। Okay. প্রথম কথা হচ্ছে ইনডাইজেশন হবে, Okay. কোনো কিছু ডাইজেস্ট হবে না। ওকে আমাদের যেটা পরিমিতে আহারের কথা বলা গেছে, আমাদের আয়ুর্বেদে বলা আছে যে আপনি কীভাবে খাবেন। ওকে আমাদের তোমাকে 3টে ভাগে ভাগ করে বলা আছে কোনটা কতটা ভারী খাবার দেবেন, কতটা জল খাবেন, আর কতটা গ্যাসের জন্য রাখবেন। দুটোতে ফার্মেন্টেশনের যে গ্যাসের যে জায়গাটা আপনাকে রাখতে হবে। রাইট আপনি দেখবেন যে বিয়েবাড়ি যখন খাবেন অল্প খাওয়ার পর দেখবেন পেটে খুব কষ্ট হয়, বুকে চাপ লাগে, রাইট কেন ওই জায়গাটা আপনি ছাড়েন না। রাইট এইটা কিন্তু আইনে বলা আছে আহার সম্বন্ধে, সুন্দর করে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে। সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যে কোনো জিনিস দিয়ে করছেন কোনো সমস্ত কিছু ব্যাখ্যা আছে। আচ্ছা আয়ুর্বেদে কি কোনো সাইড এফেক্ট আছে, যেটা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিতে যে সাইড এফেক্টের কথা বলে, এটা বেশি খেলে বা ডোজ ঠিক মতো না হলে? তো ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেক জিনিসে একটা সাইড এফেক্ট থাকে। হুম। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আমাদের ম্যাক্সিমাম ওষুধ তৈরি হয় বিভিন্ন উদ্ভিজ্জ উৎস থেকে, কিছু কিছু ধাতব উৎস আছে, তাহলে কি হচ্ছে সেটা যে অর্গানিক যে মলিকুল, অর্গানিক মলিকুল ভাঙতে শরীরে সুবিধা হয়। ইনঅর্গানিক মলিকুল যেটা সাধারণত অ্যালোপ্যাথিতে থাকে সেগুলো আমাদের তো নয়। তাহলে আমাদের যদি কোনো ডোজ ঠিক না থাকে বা তাহলে সাইড এফেক্ট তো হবেই। যে কোনো জিনিসের নিউটনের থার্ড ল যেটা বলছে, এই প্রতিটা অ্যাকশনে একটা রিয়াকশন আছে, সব কিছুর ওভারডোজের ব্যাপার আছে। রাইট আমাদের একটা ওষুধ ব্যবহার করা হয় সোনা পাতা, পেটের জন্য ব্যবহার করা হয় স্টুল ক্লিয়ার করার জন্য হয়। সেটা যদি ওভারডোজ হয়ে যায় তাহলে কী পরিমাণ স্টুল হবে সেটা। ঠিক ঠিক তাহলে ঠিক। আমাদের সব কিছুই পরিমিত পরিমাণ খাওয়ার কথা, এমনকি জলের কথা বলা আছে সেটাও পরিমিত। আচ্ছা এই যে আয়ুষ, এই আয়ুষের শিক্ষা ব্যবস্থা, মানে ধরুন আপনারা তো আয়ুষ করেছেন এবং আপনারা এই জায়গাতে আছেন, তা আয়ুষ ধরুন আজকে একটা 16-17 বছরের বয়সের ছেলে, সে 12 ক্লাস পাস করেছে, তারপর তার আয়ুষের কাউন্সেলিং কি নিট পরীক্ষার মতো, নিটের মাধ্যমে মানে এই ব্যাপারটা একটু বলবেন যে? অ্যালোপ্যাথিক যেটা হয় এমবিবিএস এর যেভাবে পরীক্ষা হয় আয়ুর্বেদিক ঠিক সেইভাবেই। তাহলে বর্ধমান মানে মেডিকেল একই কলেজেও, পরীক্ষা। বর্ধমান মেডিকেল কলেজেও তাহলে কি মানে? মানে ধরুন সিট যেমন আছে, যেমন একই পরীক্ষা দিল সবাই, পরীক্ষা দিল, হ্যাঁ, এবার কিন্তু র্যাঙ্ক অনুসারে, পড়াশোনাটা কোথায় হবে? র্যাঙ্ক অনুসারে সে যদি আয়ুর্বেদে ভর্তি চায়, আয়ুর্বেদিক কলেজ আছে, যে আমাদের জেবিরায় পশ্চিমবঙ্গে আয়ুর্বেদিক কলেজ কোথায় কোথায়? 3টে আছে। আচ্ছা। আমাদের জেবিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেটা কলকাতায়, সেটার একটা, আর দুটো আছে, একটা হচ্ছে যে আমাদের কাঁথিতে, আচ্ছা, আর একটা আছে আমাদের রাজীব গান্ধী কাকিনাড়াতে। কত বছরের কোর্স এগুলো? 4.5 বছর। 4.5 বছরের কোর্স। আর এক তারপরে বছর ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপটা তারা কোথায় করে? ইন্টার্নশিপ সাধারণত ওই হসপিটালে করে। এই হসপিটাল বলতে আয়ুর্বেদিক হসপিটাল যেগুলো। ও আয়ুর্বেদের জন্য আলাদা বেডের হসপিটাল hospital আছে? মানে অ্যাকচুয়ালি আয়ুর্বেদ সম্পর্কে মানুষের সেইভাবে কোনো মানে আইডিয়া আছে বলে আমারও নেই। ন্যাচারাল ধরে রাখতে পারি যে আমি যদি একটা স্যাম্পল পার্সন হই, তাহলে 100-এর মধ্যে অন্তত 90% আয়ুর্বেদ সম্পর্কে কোনো মানে অন্তত এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তারপরে এমডি স্কোপ আছে। এমডি স্কোপ আছে, মানে এই যে এমবিবিএসের জন্য অ্যালোপ্যাথিতে তো ধরুন বিশাল খরচ খরচার ব্যাপার আছে সরকারি কলেজ না হলে। এই আয়ুর্বেদের বা এই আয়ুষের চিকিৎসার জন্যে আপনার কীরকম কী খরচ খরচা? গভর্নমেন্টের তো যেমন আছে, গভর্নমেন্টের তো হ্যাঁ। চিকিৎসা মানে 5 টাকা টিকিট, আউটডোর টিকিট করবেন, আপনি দেখাবেন হসপিটালে। না, স্টুডেন্টদের কথা বলছি, তাদের মানে পড়াশোনা যা গভর্নমেন্টের যা রুল আছে তাই খুব একটা একই একই কোনো আলাদা করে এক্সট্রা খরচা কিছু নেই। একই। আচ্ছা, তার এবং তারা ডিগ্রি পাবে এমবিবিএস? না, বিএম। BAMS এটা ডিগ্রিটা একটু এক্সপ্লেন করবেন? BAMS ফর ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আর BHMS ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আর ইউনানি যদি হয়? বিউএমএস ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড ও সার্জারি। বিইউএমএস। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা করে ব্যাপার আর আছে। এখন আমি দাঁড়ান যাচ্ছি, একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। ইয়েতে বেলুড়ে একটা যোগের কলেজ করা হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে 4.5 বছরের যোগের চলছে, যোগ এবং ন্যাচারাল। ফাইন ফাইন। আচ্ছা, এইবারে আপনারা ব্যস্ত, আপনাদেরকে বেশিক্ষণ করছি না, কিন্তু একটু জানতে চাই যে অনেকেই জানতে চাইবেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ যে স্কিম বা বিভিন্ন হেলথ স্কিম, তার মধ্যে CGHSও আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, তাতে এই জিনিসগুলো কি ইনক্লুডেড আছে? তারা এইখানে চিকিৎসা করালে কি তারা রিইম্বার্সমেন্ট বা ক্যাশ ফ্রি মানে ক্যাশলেস এই ধরনের চিকিৎসা কি করতে পারবেন? ওটা এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু অর্ডার নেই, ক্যাশলেস হবে আমাদের কাছে হয়তো
ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের কিন্তু আয়ুষ টোকন হয়। ইন্স্যুরেন্স তো হবে, কোম্পানি কিন্তু মানে এখন এই গভর্নমেন্ট হেলথ স্কিমের মধ্যে আমার মনে হয় না আমার না ক্যাশলেস না হোক কোনো রিইম্বার্সমেন্ট রিএমএসমেন্ট আপনার ইন্স্যুরেন্সের মাধ্যমে যেগুলো আছে সেগুলো রিএমএসমেন্ট হবে। না, এই হেলথ স্কিমে তো ইন্স্যুরেন্সের ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা সেটা এখনো পর্যন্ত হয়তো আছে, সেটা আমি না বলবো না নেই, কারণ আমার যতটুকু জ্ঞান আছে এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই। আপনি যখন কোশ্চেনটা তুলে নিশ্চয়ই আমি জেনে আপনাকে উত্তর দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনি যে ডিএমও আয়ুর্বেদ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ, এই আয়ুষ ডিপার্টমেন্ট কি পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে? আচ্ছা আচ্ছা। এই গভর্নমেন্টে আলাদা ডিপার্টমেন্ট আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি আলাদা অর্গানাইজেশন আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা আছে, সেটা কি আছে? সিসিআরএস আছে, সিসিআরএস। রিসার্চ সেন্টার, রিসার্চ করে। আচ্ছা 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 আচ্ছা। আর ডিপার্টমেন্ট আয়ুষ মিনিস্ট্রি আলাদা আছে। তা এই যে সাধারণ মানুষের জন্য আপনাদের যে মেসেজটা, এই যে মেলাটা যে উদ্দেশ্য করলেন, মানে এই মেসেজটা একটুখানি ইন শর্টে যদি বলেন যে এইটা হচ্ছে আমাদের মেসেজ, যে কারণে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। মেসেজ বলতে গেলে পরে আমরা বলছি যে সাধারণ মানুষকে, সমস্ত মানুষকে বলছি যে আপনারা আমাদের কাছে আসুন, দেখুন, জানুন আয়ুষ জিনিসটা কী, কী করে মানুষ কোনো কিছু না করেও সুস্থ থাকতে পারে, এবং মানুষের রোগ অবস্থা পৌঁছানোর আগে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটা আছে, যেসব আমাদের স্টল আছে, যোগার স্টল আছে, যোগা করুন প্রতিদিন সকালবেলা উঠে বা সন্ধ্যাবেলা যখন সময় পাবেন, তাতে বহু রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আমাদের দেখবেন ভেষজ উদ্ভিদের একটা স্টল আছে, সেখানে ভেষজ উদ্ভিদের যে কী গুণ, যে সিনিয়র ড্রাগসের আপনারা হয়তো শুনেছেন, দেখবেন অনেক সময় নিমের কত রকম গুণ আছে। আমরা যখন আমাদের কোভিড হলো, কোভিডে যে পরিমাণে আমাদের আয়ুষ কার্ড খাওয়ানো হয়েছে, যে মানুষের ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য যেসব মেডিসিন আছে সেগুলো যদি আপনি নেন, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, সুস্থ সহজভাবে আমরা জীবন ধারণ করতে পারবো। কেন মানুষের জীবন দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষ এখন বেশি ভুগছে মানসিক চিন্তাতে, মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে। সে থেকেও মুক্তি পাওয়ার জন্য আমরা আয়ুষের মাধ্যমে আসতে হচ্ছে, কারণ মেডিটেশন, যোগা একটা বিশাল পার্ট। এখানে মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। মেডিটেশনটাই তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হয়ে গেল। যোগটা তো যোগ ব্যায়ামটা তো তাই। ঠিক ঠিক। যোগ ব্যায়ামটা তো তাদের মানসিক মুক্তি পেতে গেলে আপনি দেখবেন যে বড় বড় যারা যোগ বিশেষ আছে, স্বামী বিবেকানন্দের কথাই আপনি ধরুন না, তার কোনো মানসিক অবস্থা ছিল না, সমস্ত সবসময় যোগের মাধ্যমে থাকতো। ঠিক ঠিক। তাহলে আমরা এগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পেতে পারি। এটাই আমাদের মেসেজ, আমাদের কাছে আসুন, দেখুন, জানুন। আমাদের যেসব সেন্টারগুলো আছে সেখান থেকে আমরা আয়ুষ চিকিৎসা নিই। আমাদের পশ্চিমবাংলার কথা আমি বলবো না, আমি পূর্ব বর্ধমানের চার্জে আছি। পূর্ব বর্ধমানে আমার টোটাল 40টা সেন্টার আছে। আচ্ছা। 39টা, আমার 19টা আছে আয়ুর্বেদিক সেন্টার আছে, 20টা হোমিওপ্যাথিক সেন্টার আছে, বিভিন্ন ব্লকে আছে। সেখানে আমরা ফ্রি ওষুধ দিচ্ছি। আচ্ছা আচ্ছা। কোনো রকম পয়সা ছাড়াই আমরা আউটডোরে যেমন যান সেরকম আমি দেখাবো বললেই আমরা সেখানে চিকিৎসা করার ব্যবস্থা করা। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আচ্ছা। 2টা জায়গায় আমাদের যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করা আছে, 2-4টে ব্লকে। ওকে। সেখানে আমরা যোগা সম্বন্ধে কিছু জানতে চাইলে সেখানে আমার ইনস্ট্রাক্টর আছে, তারা দেখিয়ে দেবে যে কোন রোগে কী যোগা করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। প্রতিটা জায়গাতে আমাদের আয়ুষ হার্বাল গার্ডেন আছে। আচ্ছা আচ্ছা। আমরা যেসব গাছগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, যেমন ধরুন নিসিন্দা। নিসিন্দা গাছের একটা বিশাল গোল আছে বাতের ব্যথা। রাইট। যদি ওই ব্যথা আমরা যদি সেকও নিতে পারি, তাতেও আরাম পাবো। তার জন্য আমাকে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খেতে হবে না। ঠিক ঠিক। এই জিনিসটা সম্বন্ধে মানুষের আগে ধ্যান ধারণা ছিল, এখন নেই। থেকে আস্তে আস্তে উদ্ভিদ বিভিন্ন রকম জিনিস মানে পাওয়া যাচ্ছে না। আগেকার মহামাসীরা কৃমি হলে কী খাওয়াতো? কালমেঘ খাওয়াতো। এখন কি খাওয়ায় কালমেঘ? এখন একটা ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ আমরা খাই দিচ্ছি। কিন্তু ওই কালমেঘটাকে যদি আমি প্রাচীন ব্যক্তিরা খাওয়ায়, কিন্তু লোকরা খাওয়াবে কিন্তু, ঠিক আছে? নিম গাছের ব্যবহার ছিল। চুন যেমন ব্যবহার করা হয়, দেখবেন মুচকে গেলে, ঠিক, ওটা কি? ঠিক। ওটা তো আয়ুর্বেদিক, তো সিস্টেমটাই তো আয়ুর্বেদিক সিস্টেম। এইগুলোই আমাদের কাছে বার্তা যে আপনারা আসুন, দেখুন এবং এটার সাথে পরিচিত। আর পূর্ব বর্ধমানের একটা ঐতিহ্য আছে, কারণ আমাদের পূর্বস্থলীতে তিনি চুপিতে জন্মগ্রহণ করেছিলেন, শ্যামাদাস বৈদ্যপীঠের যে প্রতিষ্ঠাতা। আচ্ছা স্যার, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এসেছি হোমিওপ্যাথিক কাউন্টারে। ডাক্তারবাবুদের কাছ থেকে একটু নামটা জেনে নিই। আমার নাম ডক্টর শান্তনু ভৌমিক, আমি শ্রীরামপুর হসপিটালে আছি। আমি ডক্টর সুস্মিত দত্ত, রামজীবনপুর বিপিএসসিতে আছি। ডক্টর কৌশিক দেব, নোয়াপাড়া পিএসসি, আন্ডার শ্রীরামপুর রুরাল হসপিটাল। ডক্টর অতনু মজুমদার, কেতুগ্রাম বিপিএসসি, কেতুগ্রাম হসপিটাল। আচ্ছা, ডাক্তারবাবুদের কাছে আমার একটা কমন কোশ্চেন,
সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির কি কম্পিটিটর না কমপ্লিমেন্টার? না দেখুন, প্রত্যেক সিস্টেমেরই বাধ্যবাধকতা আছে, কোনোটাতে সব কিছুরই লিমিটেশান আছে। সব জিনিসে সব সিস্টেমে সব রোগ সারায়, এটাও যেরকম সম্ভব নয় যে হোমিওপ্যাথি দিয়ে সব রোগ সারিয়ে দেবো। অ্যালোপ্যাথি সিস্টেমেরও কিছু ড্রব্যাকস আছে, কিছু লিমিটেশান আছে যাতে সব জিনিস সারে। এটা বলতে পারি যে শুধু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মানে না, আয়ুষের যেরকম 5টা সিস্টেম আছে, আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি প্লাস কন্টেম্পোরারি যেটা স্বাভাবিক দেখতে পাই অ্যালোপ্যাথি, দুটোরই প্রত্যেকটাই লিমিটেশান আছে, প্রত্যেকটার ইউটিলিটি আছে। এবার সব রোগ সব ওষুধে সারে না, সেরকম আমরা প্রত্যেকের পরিপূরক। যেটা অ্যালোপ্যাথিতে সারবে না সেটা আমরা অন্যান্য কন্টেম্পোরারি সিস্টেমে চলে যেতে পারবো, আবার যেটা আমরা সারাতে পারবো না সেটা অন্যান্য যে প্যাথি আছে সেটার দ্বারা সারানোর চেষ্টা করতে পারি। কোনোটা সুপিরিয়র নয়, কোনোটা ওকে। তো এই মোটামুটি এই যে ক্রিটিক্যাল যে ডিজিজগুলো আছে, ক্রিটিক্যাল ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা এফেক্টিভ? ক্রিটিক্যাল ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন যেগুলো ডিজিজ আছে, ইনকিউরেবল ডিজিজ দেখা যায়, কিছু কিছু সার্জিক্যাল ডিজিজ আছে যেখানে সার্জারি কম্পালসারি হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি অনেক এফেক্টিভ, প্রচুর এফেক্টিভ দেখা যায়। যেমন দেখা যায় যদি রেনাল স্টোনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় সার্জারির প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে যদি স্টোনের সাইজ যদি ঠিকঠাক মতন যদি কম থাকে তাহলে হোমিওপ্যাথিতে ভালোভাবে এফেক্টভাবে কাজ করে। যার স্টোন হয়ে গেছে তারও কি হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব? যা স্টোন হয়ে গেছে সেক্ষেত্রে যাতে ভবিষ্যতে স্টোন না হয় সেক্ষেত্রে তার চিকিৎসা করা সম্ভব, যে যাতে স্টোন না হয় তার আমরা মায়োমেটিক অ্যানালিসিস করি এবং সেই ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন প্রেসক্রিপশন করি, কনস্টিটিউশনাল মেডিসিন প্রেসক্রাইব করে যাতে তার ভবিষ্যতে সেই ডিজিজটার যাতে না হয় সেটা আমরা চেষ্টা করি। আচ্ছা, এই যে সাধারণ মানুষের তো সবথেকে বড় সমস্যা যেটা আমি ফিল করি পেট এবং বুক নিয়ে, মানে পেটের রোগ আর বুকে মানে হার্টের রোগ, হোমিওপ্যাথি এখানে কতটা এফেক্টিভ? হোমিওপ্যাথি এরকম পার্টিকুলারলি কোনো সিস্টেম বেসিস ট্রিটমেন্ট নয়, যে কোনো একটা পার্টিকুলার রোগ বা তার রোগের ভিত্তিতে ওষুধ সিলেকশন সেরকম হয় না। হোমিওপ্যাথি সিলেকশন হয় তার মায়োমেটিক ব্যাকগ্রাউন্ড, তার টোটাল পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নিয়ে টোটালিটি অফ সিমটমস করে একজন ইন্ডিভিজুয়াল অফ পেশেন্ট করে তারপর আমরা তাকে প্রেসক্রাইব করি। তো এইরকমভাবে যদি হার্টের রোগ আসে আমরা তাকে তার মতো মায়োমেটিক অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট করা হবে, পেটের সমস্যা আছে করা হবে। তবে আমার মনে হয় যে হার্ট বা পেট এইভাবে ট্রিটমেন্টটা করলে যে সিস্টেমেটিক ওই যে সমস্যাগুলো সেইগুলো হয়তো দূর হবে, কিন্তু পুরোপুরি সে পেশেন্টটা সারবে না। মায়োমেটিকভাবে ট্রিটমেন্ট করলে পেশেন্টটি কমপ্লিটলি কিওর হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট আছে? সাইড এফেক্ট দেখুন নেই, কোনো ব্যাপারে নেই সেটা বলা যাবে না, কিন্তু আমরা যেহেতু খুব লিথাল ডোজ, একদম মিনিমাম ডোজ ইউজ করি, তার জন্য এই প্যাথির সাইড এফেক্ট খুব মিনিমাম। ওকে। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, ধরুন সার্জিক্যাল যে ডিজিজ আছে যেগুলোতে সার্জারি প্রয়োজন, মানে ক্রিটিক্যাল ম্যাটার, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা এফেক্টিভ? এখন সার্জিক্যাল যে কেসগুলো রয়েছে সেই কেসগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি হোমিওপ্যাথির মাধ্যমে সিমটমটাকে কিছুটা কমিয়ে রাখতে পারি। কিন্তু যেগুলো ট্রু সার্জিক্যাল কেস, যেগুলো সার্জারি করতেই হবে, ধরুন গলব্লাডার স্টোন, সেটাকে আমরা সার্জারি করেই বের করতে হবে, কিন্তু আমরা পেশেন্টের যে কমপ্লিকেশনগুলো, গ্যাস হওয়া, ব্যথা হওয়া, পেটে ব্যথা হওয়া, এইগুলোকে কিন্তু আমরা ওষুধের মাধ্যমে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারি। তারপর পেশেন্ট যখন একটু স্টেবল কন্ডিশনে থাকবে, ভালো পজিশনে থাকবে, তখন তাকে সার্জারির মাধ্যমে বের করে দিতে হবে। আবার কিছু কিছু সার্জারিক্যাল কেস আছে যেমন রেনাল স্টোন, যেগুলো দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি করতে হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এইগুলো ওষুধের মাধ্যমে রেনাল স্টোনগুলোকে বের করে দেওয়া যায়। এতে আমাদের সাকসেস রেট অনেক বেশি, 90% উপরে সাকসেস রেট। আমরা মানে অনেকটাই পেশেন্টকে অ্যাসিওর করতে পারি যে না, আমাদের মেডিসিনের মাধ্যমে আপনার পাথরটা আমরা 6 মাসে বের করে দিতে পারবো, আপনার সমস্ত কষ্ট আমরা করতে পারবো, এটা আমরা অ্যাসিওর করতে পারি। আর অন্য বাকি ট্রিটমেন্টগুলোতে দেখা যায় সার্জারি করার পর আমরা যেগুলো পাই যে পাথরগুলো বারবার একার করে, কারণ রেনাল যে সিস্টেমটা, যেহেতু ওই সিস্টেমে কোনো ফাংশনাল প্রবলেম হচ্ছে বলেই কিন্তু পাথরটা ক্রিয়েট হচ্ছে। এমনি সবার ক্ষেত্রে কিন্তু রেনাল স্টোন ক্রিয়েট হয় না, পার্টিকুলার কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেনাল স্টোন হচ্ছে, কারো ক্ষেত্রে হচ্ছে না, কারণ তার কিডনি প্রপারলি ফাংশন করছে না, তার যে ফিল্ট্রেশন ম্যাটারটা সেটা ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে একবার আপনি অপারেশন করছেন, করার পর আবার কিন্তু 6 মাস 1 বছর পর আবার পাথর হচ্ছে, আবার করছেন। কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টে দেখা যাচ্ছে পাথরটা যেমন অ্যাজ রিমুভ হচ্ছে, প্লাস কিন্তু ওর যে রিনাল যে ফাংশনটা সেটা কিন্তু আগের জায়গায় পুনরায় ফিরে আসছে। পাথর হওয়ার চান্সটা কিন্তু রেকারেন্সটা অনেকটা কমে যাচ্ছে, পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকছে। এটাই আমাদের সাকসেস। লাস্ট কোশ্চেন,
সেটা হচ্ছে যে ধরুন মানুষ যেভাবে অ্যালোপ্যাথির কাছে যান, এখনো পর্যন্ত আপনাদের কথা শুনে যা বুঝতে পারছি হোমিওপ্যাথির কাছে সেইভাবে মানুষ এখনো যান না, সেটা কি মানুষের অজ্ঞতা না হোমিওপ্যাথির কম প্রচারের অভাব? দেখুন অ্যালোপ্যাথি সিস্টেম যদি ইতিহাস দেখেন, অ্যালোপ্যাথি সিস্টেম অনেক পুরনো, সেই তুলনায় হোমিওপ্যাথি সিস্টেম এখনও নতুন, 250 বছর, এবং সব জায়গায় এখনো হোমিওপ্যাথি পৌঁছয়নি। সরকারি স্তরে সব জায়গায় হোমিওপ্যাথি পোস্টিং বলুন বা রাজ্য স্তরে বিভিন্ন ব্লক লেভেলে এখনো সেইভাবে পৌঁছয়নি। যাতে প্রচারটা হয় সেই জন্যই সরকার এই রকম আয়ুষ মেলার মতো প্রোগ্রাম করেছেন, যাতে লোকে জানতে পারে যে প্রথমত কোথায়, যদি বর্ধমান জেলার কথা বলি, এখানে দেখবেন কাউন্টারে ইয়ে রয়েছে বর্ধমান জেলায় কোথায় কোথায় আমাদের পোস্টিং রয়েছে। দেখুন কোন কোন ব্লকে বর্ধমান থেকে কথা দিচ্ছেন সেগুলো রয়েছে, কোথায় কোথায় পুরো বর্ধমান জেলায় কোথায় কোথায় আছে সেটা বলা আছে। এইখানে দেখবেন এখানে এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন পালন হয় 10th এপ্রিলে। এখানে কোনো কোনো ব্লকে সেগুলো সেলিব্রেট হয় এবং ডিস্ট্রিক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোমিওপ্যাথি উইক অ্যাওয়ারনেস উইক পালন হয়েছে 24 থেকে 30 জুন 2024। এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম সারা বছর ধরে চলতে থাকে। এই প্রোগ্রামগুলোর একটাই কারণ যাতে হোমিওপ্যাথি প্রচার হয়। এবং একটা কথা কৌতূহলের জন্য জিজ্ঞেস করি, হ্যানিম্যান তো জার্মান, জার্মানিতে হোমিওপ্যাথির বা মানে ইউজ বা প্রচারটা কতটা আছে? আগের থেকে কম। যে জিনিসটা যেখানে তৈরি হবে সেখানে যে সেরকমভাবে গ্রোথ হবে তাহলে নয়, রিজিয়ান বেসিস ভ্যারি করে। যেমন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি প্রধানত গরিব মানুষের চিকিৎসা, এখন বলতে পারেন যে অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক খরচ সাপেক্ষ এবং হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে ন্যূনতম খরচে খুব কম ওষুধে ন্যূনতম সাইড এফেক্টে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু সেই দেখবেন যে সব জায়গায় যে জার্মানিতে সৃষ্টি হয়েছে বলেই যে সেখানে ডেভেলপমেন্টটা সেরকম হবে এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই যে আলোকপাত করার জন্য। আশা করি দর্শকরাও এখান থেকে উপকৃত হবেন। কথা বলবো ডক্টর আশুতোষ দুবে, আয়ুর্বেদিক মেডিসিন। ডাক্তারবাবু, জানতে এসছিলাম যে মানুষের মধ্যে আয়ুর্বেদ নিয়ে কতটা অ্যাওয়ারনেস আপনি দেখতে পান? দেখুন, আয়ুর্বেদ নিয়ে যেটা হচ্ছে, আয়ুর্বেদ নিয়ে মানুষের অ্যাওয়ারনেস এই আগের তুলনায় একটু বাড়ছে এবার আস্তে আস্তে। আগে যেমন সবাই ভাবতো কি আয়ুর্বেদ মানে কিছুই নেই, এখন আমি যা দেখতে পাচ্ছি, কালকেই আমি ক্যাম্পে বসেছিলাম, 100 খানিক পেশেন্ট হয়েছে। আজকেও এখনও অবধি বসে আছি, 85খানা উপরে পেশেন্ট হয়ে গেছে অলরেডি। এখনও আমাদের ক্যাম্প আপনার প্রায় 4:30-5 অবধি চলবে। আর আমরা যেটা পাচ্ছি, অনেকগুলো রুগী মানে পাচ্ছি, ইভেন অনেক ধরনের রুগীও পাচ্ছি। যেমন অস্টিওআর্থ্রাইটিস পেয়েছি, কিছু কিছু পেশেন্ট ইয়াং এজের পেশেন্ট পেয়েছি, যেমন যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, ইভেন ওরাও এখন চাইছে কি আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, অ্যালোপ্যাথি ছাড়া এবার আয়ুর্বেদিক দিকে তাকাই। আচ্ছা, আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি এই দুটো যে মেডিসিন সিস্টেম, এতে খরচ অ্যালোপ্যাথির তুলনায় কতটা? দেখুন, একটা মানুষের মধ্যে ধারণা আছে কি আয়ুর্বেদিক ওষুধ অনেকই দামি ওষুধ, এটা কিন্তু নয়। আয়ুর্বেদে যেমন অ্যালোপ্যাথি কী হয়, আমরা এক্সাম্পল দিচ্ছি একটা প্যারাসিটামল। আমরা কী করি, প্যারাসিটামল মানে জ্বরে দিলেই কাজ হবে। আমাদের এমন ওষুধ আছে, যেমন একটা সিঙ্গল ওষুধ আমি দিলাম লক্ষ্মীবিলাস, ওটা মানে শুধু জ্বরের ক্ষেত্রে নয়, জ্বর, হাত পায়ের ব্যথা, ইভেন অস্টিওআর্থ্রাইটিস, গলার ব্যথা, এই সবগুলোর উপরে কাজ করে একটা ওষুধ। আর কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট তো আছে। আচ্ছা, আর ক্রিটিক্যাল যে সমস্ত প্রবলেমসগুলো হয় তখন কি আয়ুর্বেদ কি খুব একটা কাজে দেয় কি দেয় না? দেখুন, ক্রিটিক্যাল পেশেন্টসে আয়ুর্বেদে কাজে যায়। আয়ুর্বেদে শুধু ওষুধের সাথে আপনাদের পঞ্চকর্ম থেরাপি আমাদের আছে, যেটাতে আছে আপনার বমন, বিরেচন, বস্তি আর নস্য। এই
এই থেরাপিগুলো নিলে রুগী সুস্থ হয়ে যায়। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, যেমন আপনাদের রিমোটাইড আর্থ্রাইটিস পেশেন্ট, এই পেশেন্টগুলো আমি নিজেও ট্রিটমেন্ট করেছি থ্রু আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি। রুগী 75% ওকে হয়েছে, তারপরে ওকে থ্রু মেডিসিনে ওকে যেতে হবে। এই আয়ুর্বেদ মোটামুটি সব হসপিটালেই কি এখন পাওয়া যায়? আমাদের বর্তমানে 17খানা সেন্টার আছে, আয়ুর্বেদিক সেন্টার। ওই প্রত্যেক ব্লকে এখন কাছাকাছি একটা আয়ুর্বেদিক সেন্টার আছে। আর কলকাতা থেকে আমাদের দুটো ইন্ডিয়ান গভর্নমেন্ট হসপিটালও আছে, যেখানে আমরা এই থেরাপিটা করতে পারি, যেটা পঞ্চকর্ম থেরাপি, এটা গভর্নমেন্ট হসপিটালে হয়। কথা বলবো ডক্টর বিপুল বিশ্বাস, আয়ুর্বেদিক মর্মা পয়েন্ট বিশেষজ্ঞ। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, আয়ুর্বেদিক ডক্টর এবং মর্ম পয়েন্ট বিশেষজ্ঞ। মূলত আমি আমার ওপিডির পেশেন্টদের মর্মোথেরাপি আমি দিয়ে থাকি। তো মর্ম হচ্ছে আমাদের শরীরের একটা ভাইটাল পয়েন্ট, যেখানে আমাদের আয়ুর্বেদিক অনুযায়ী বায়ু বা প্রাণ অবস্থান করে। তো মর্মোথেরাপি হচ্ছে মানুষের বয়স, বডি ওয়েট, তারপর তার শরীরের স্ট্রাকচার অনুযায়ী আমরা ওই মর্ম পয়েন্টগুলোকে আমাদের অভিজ্ঞতা এবং হাতের মাধ্যমে উদ্বুদ্ধ করে রোগের ট্রিটমেন্ট করে থাকি। যেমন ফ্রোজেন শোল্ডার স্বাভাবিক মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, কিন্তু মেডিসিন খেলে 6 মাস, কারো বা 1 বছরও লেগে থাকে। আর মর্মোথেরাপির মাধ্যমে ওটাকে আমি 45 মিনিটের মধ্যে 3টে সেট আপ করে আমি ওটাকে ঠিক করে দিতে পারি। তো অনেক পেশেন্ট আছে, অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন ইউটিউবে। আমি 45 মিনিটের মধ্যে 90% কিওর হয়ে গেছে। এমন নয় যে আজকে তার হাতটা অনেকটা ইজি মুভমেন্ট করছে, 2 দিনের মধ্যেই সেটা আবার শোল্ডার চলে যাবে, তা নয়। যেটা 45 মিনিটের মধ্যে যেটা কিওর হয় সেটা আর ব্যাক আসে। কিওর মানে কিওরই হয়। এটা আমাদের আয়ুর্বেদিকের যেটা আমাদের ঋগ্বেদের একটা শাখা। এমনকি আপনি দেখবেন আমাদের অর্থবেদের উল্লেখ আছে, মানে 4000 খ্রিস্টপূর্ব 4000 বছর আগে এটা প্রচলন ছিল। বিভিন্ন কারণে এটা অবলুপ্ত হয়েছে। আবার আমরা এটা চাচ্ছি যে পুনরায় যাতে জীবিত করা যায়, মানুষকে দিতে পারি। আমার প্রায় এই জন্য আমাদের ডিএমও স্যার আমাকে এই মেলায় স্টল করার সুযোগ দিয়েছে, যাতে মানুষ এটা জানতে পারে এবং তাদের উপকার হয়। সেইভাবে আমরা কাজ করতে পারি, সেটাই চাই। আপনারা সবাই আসবেন। আরও ফ্রোজেন শোল্ডার নয়, যত ব্যথা আছে, এই যে হাঁটু রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা থাকে, তাতে কি এটা